এ নিয়ে আলোচনায় স্টুডিওতে আছেন সহকর্মী ওমর ইনান। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। ইনান, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন নিশ্চিত করে কি বলা যায় যে মমতা যুগের অবসান হতে যাচ্ছে, যদিও কিছু সময় এখনো বাকি রয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটি বলেছেন যে সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করুন, তো সূর্যাস্তর সময় কিন্তু প্রায় ঘনিয়ে এসেছে এবং সবশেষ আমরা নির্বাচন কমিশনের যে ফলাফল প্রকাশিত যেই তথ্য দেখতে পাচ্ছি যে 199টি বা প্রায় 200টির কাছাকাছি আছে গেরুয়া শিবির। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এখন পর্যন্ত 89টির মতো আসন পেয়েছেন। সুতরাং ম্যাজিক যে ফিগার 148 সেটি কিন্তু এরই মধ্যে পেরিয়ে গেছে গেরুয়া শিবির। তো এখন পর্যন্ত আসলে এটা সন্দেহাতীতভাবে বলা যায় যে গেরুয়া শিবির এখন পর্যন্ত এগিয়ে রয়েছে। এখন শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষণা মাত্র বাকি। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তিনি আসলে বিজেপির বিরুদ্ধে কিছু কারচুপির, বিশেষ করে ভোট গণনায় কারচুপির অভিযোগ আনার চেষ্টা করছেন। এখনও তিনি আনুষ্ঠানিকভাবে আসলে কিছু বলেননি, যে কারণে এটি আসলে দেখার বিষয় যে নির্বাচন কমিশন তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে আসলে কি বলে। আমরা একটু সবশেষ তথ্যগুলো যদি দেখে আসি, যে এখন পর্যন্ত দেখতে পাবো যে ভারতের যে বিধানসভা নির্বাচনটি অনুষ্ঠিত হলো পশ্চিমবঙ্গে, বিশেষ করে সেখানে আমরা বলছি যে ইতিহাস গড়ার পথে বিজেপি। আপনি জানেন যে 2016 সালে মাত্র 3টি আসন পেয়েছিল বিজেপি। এরপরে 2021 সালে যে নির্বাচন হয় তারা পেয়েছিল 77টি এবং মাত্র 10 বছরের ব্যবধানে পুরো তারা ম্যাজিক ফিগারটি আসলে ছাড়িয়ে গিয়েছে। এবং যে কারণে এর মধ্যে গেরুয়া শিবিরের উল্লাস দেখতে পাচ্ছি আমরা, এবং তৃণমূলে এরই মধ্যে বিষাদের ছায়া, কারণ নেতাকর্মীরা কিন্তু এটি কোনোভাবেই মেনে নিতে পারছেন না, বিশেষ করে তৃণমূলের নেতাকর্মীরা। আর যেমনটি বলছিলাম যে ভবানীপুরে মমতা শুভেন্দু হাড্ডাহাড্ডি লড়াই, আপনি জানেন যে এর আগে তারা নন্দীগ্রামে লড়াই করেছিল, সেখানে খুব বেশি আসলে বাজিমাত করতে পারেনি মমতায়। এবার এখানে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, কারণ হচ্ছে একটু আগে আমি যখন দুপুরের খবর যখন বলছিলাম যে প্রায় এই দুজনের মধ্যে ব্যবধান ছিল প্রায় 16,000, অর্থাৎ 16,000 ভোটের ব্যবধানে এগিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটি কিন্তু এখন আবার কমে আসছে, বিশেষ করে সপ্তম দফার যে ভোটের গণনা সেইখানে দেখা গেছে 7,000 ব্যবধানে মাত্র এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ এখন পর্যন্ত এই ভবানীপুরেও কিন্তু বেশ হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। এবং যেমনটা বলছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তিনি শেষ পর্যন্ত আসলে দেখতে চান যে কি হচ্ছে। আমরা একটু মাঠের খবর জেনে আসি। এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য, জানাবেন সবশেষ খবরাখবর। এখন পর্যন্ত মাঠের পরিস্থিতি কি? সুব্রত, আমাদের জানাবেন সবশেষ খবর। দেখুন, কলকাতার আশেপাশে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ জুড়ে এখন শুধুমাত্র গেরুয়া রঙের আবির উঠছে। সেটা স্বাভাবিক। আপনারা জানেন যে 2021 সালে বিজেপি অনেকটাই ভালো করেছিল উত্তরবঙ্গের জেলাগুলোতে, বিশেষ করে 6টি জেলায়। দক্ষিণবঙ্গে এবং জঙ্গলমহলেও কিছু জায়গাতে খানিকটা প্রভাব বিস্তার করলেও এখন বলা যায় যে এবারের যে ফলাফল, সেই ফলাফলে কিন্তু বিজেপি আশাতীত ফলাফল করেছে, অর্থাৎ তাদের পক্ষে যাচ্ছে। ইতিমধ্যেই এখনো পর্যন্ত যা খবর, 197টি আসনে এগিয়ে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস 90টি আসনে এগিয়ে, আইএসএফ এবং বাম জোট দুটি, কংগ্রেস দুটি জোট এবং আরো অন্যান্য 2টি আসনে এগিয়ে রয়েছে। ইনান যেটি বলছিলেন যে বিজেপির গত 10 বছরে যে উত্থান, কিন্তু দেখুন বিজেপি এখানেও তৃণমূলকে কিন্তু কার্যত বিজেপি এখানেও তৃণমূলকে পেছনে ফেলেছে। কারণ আমরা জানি যে 1998 সালে কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস গঠন করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস গঠন করার পর 13 বছরের মধ্যে 35 বছরের বাম দুর্গ ভেঙে তিনি পশ্চিমবঙ্গে 2011-তে ক্ষমতায় আসেন। 2011-র পর 2016-তে বিজেপির উত্থান হয়। বলা হয় যে বিজেপি সেই বছরেই তাদের এই জমিতে পা রাখতে শুরু করে। সেই হিসেব যদি ধরা হয় 2016 থেকে 2026, অর্থাৎ 10 বছরে তারা ক্ষমতার আলিন্দে গেলেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেস 13 বছর লেগেছিল পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার ক্ষেত্রে, আর বিজেপির কিন্তু ক্ষমতায় আসার ক্ষেত্রে সময় লাগলেও তৃণমূলের কাছ থেকে 3 বছর কম। সুতরাং এক্ষেত্রেও বিজেপি কিন্তু একটা খুব অভূতপূর্ব ফলাফল করেছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। অনেক বিষয়ে নিয়ে আলোচনা চলছে, মুখ্যমন্ত্রী কে হবেন, মন্ত্রিসভা কি হবে, কবে মন্ত্রিসভা গঠন হবে, এই সমস্ত বিষয়ে অনেক ধরনের স্পেকুলেশন চলছে। কিন্তু মূল বিষয়টা হচ্ছে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস কিন্তু হারের বিষয়ে মেনে নেওয়ার যে তাদের মানসিকতা, সেটি নেই। আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাখাওয়াত মেমোরিয়াল হল, সেখানে কাউন্টিং সেন্টার ভবানীপুরের, সেখানে উনি প্রবেশ করেছেন। তার একটু আগে শুভেন্দু অধিকারী সেখানে প্রবেশ করেছেন। অর্থাৎ এই মুহূর্তে ভবানীপুরে একাধারে যেমন শুভেন্দু অধিকারী রয়েছেন সেখানে, এবং একই রকম ভাবে এই মুহূর্তে বর্তমানে মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ভবানীপুর কাউন্টিং সেন্টারে রয়েছে।
তো সব মিলিয়ে তৃণমূলের পক্ষ থেকে এখনো পর্যন্ত যে হার মেনে না বা এই ফলাফল মেনে নেওয়ার কোনো রকম কিন্তু লক্ষণ বা তাদের কাছ থেকে এখনো পর্যন্ত সুনির্দিষ্ট স্পষ্ট আভাস কিন্তু রাজ্যবাসী পায়নি। তো এই ছিল আমার কাছে ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফলের পর আমার কাছে থাকা এই সংক্রান্ত সবশেষ তথ্য। তামিম, সুতরাং সূর্যাস্ত পর্যন্তই আমাদেরকে অপেক্ষা করতে হবে যে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নেন কিনা যে তিনি পরাজিত হচ্ছেন, নাকি নির্বাচন কমিশন আসলে কি বলে। একেবারেই তাই ইনান, আমরা পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের খবর জানছিলাম ইনান, আরো 4টি একদম তামিম, আপনি ঠিকই বলেছেন যে আরো 4টি অঙ্গরাজ্যে আসলে নির্বাচন হচ্ছে। আপনি জানেন যে তামিলনাড়ু, কেরালা, আসাম এবং কেন্দ্রশাসিত যে আরেকটি রাজ্য পুদুচেরি, সেখানেও নির্বাচন হচ্ছে। আমরা একটু দেখে আসি যে আসলে এই 4টি রাজ্যের অবস্থা কি। আপনি জানেন যে আমরা যদি শুরুতেই তামিলনাড়ুর কথা বলি, যে তামিলনাড়ুতে এতদিন ধরে ডিএমকের জয় জয়িতা ছিল, যে নেতৃত্ব ছিলেন স্টালিন, এবং এবারও আশা করা হচ্ছিল যে স্টালিনই আসলে তারই জয় হবে। কিন্তু বিপরীত চিত্র দেখা যাচ্ছে যে তামিলনাড়ুতে এবার প্রথমবারে একেবারে বাজিমাত করেছেন সুপারস্টার বিজয় থালাপাতি। আপনি জানেন যে তিনি মাত্র 2 বছর আগে তার দল গঠন করেছেন, এবং দল গঠনের মাত্র 2 বছরের মাথায় নির্বাচন করে সেখানে মুখ্যমন্ত্রী হওয়ার পথে এতটা এগিয়ে যাওয়া এটি চারটিখানা কথা নয়, এবং যে কারণে কিন্তু খুবই আশার আলো জাগাচ্ছেন বিজয় থালাপাতি। এবং বিপরীতে এখন পর্যন্ত দ্বিতীয় অবস্থানে আছেন ডিএমকে, এবং এডিএমকেও কিন্তু তার পরে অবস্থানে রয়েছে। এবং কেরালায় যদি আমরা দেখি, এখন পর্যন্ত বাম যেই জোট সেটিকে আসলে পেছনে ফেলেছে কংগ্রেস জোট। আর আসামের কথা যদি বলি, এর আগে আপনি জানেন যে হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী, তার নেতৃত্বে যে বিজেপির যে আসলে জোট বিজেপির, সেখানে কিন্তু আসামে কিন্তু বিজেপির জয় জয়কার এখন পর্যন্ত। আর অপরদিকে পুদুচেরি, যেটির কিনা কেন্দ্রশাসিত একটি রাজ্য, এই পুদুচেরিতে এখন পর্যন্ত গেরুয়া শিবিরের যে জোটটি রয়েছে তারা এগিয়ে রয়েছে। এখানেও মূলত আসলে গেরুয়া শিবির বলতে আসলে বিজেপিও এখানে আসলে অনেকটা লিডে রয়েছে। এবং সামগ্রিকভাবে আমরা যদি দেখি যে পশ্চিমবঙ্গের কথা বলি, পশ্চিমবঙ্গে এতদিন ছিল তৃণমূলের জায়গায় এখন আসলে বিজেপি আসছে। আর অন্যদিকে তামিলনাড়ুতে এতদিন ছিল ডিএমকে জায়গায় সেখানে কিন্তু একটি নতুন সরকার পরিবর্তনের একটি আভাস পাওয়া যাচ্ছে। আর কেরালায় বামকে পিছনে ফেলে আমরা যেহেতু বলছি কংগ্রেস জোট, আসামে শুধুমাত্র এখন পর্যন্ত স্থির রয়েছে। আর পুদুচেরিতে গেরুয়া শিবির তাদের জয়ের যে ধারা সেটি আসলে অব্যাহত রাখবে। যে কারণে আসলে এখন দেখার বিষয় যে হঠাৎ করে আসলে যে গেরুয়া শিবিরের বা বিজেপির যে উত্থান সেটি আসলে কোন পর্যায়ে যাচ্ছে। কারণ আপনি জানেন যে সুব্রত আচার্য যেমনটি বলছিলেন যে আসলে তৃণমূলকে হটানোর জন্য খুব বেশি সময় লাগেনি। কারণ আপনি জানেন যে মাত্র 2011 সালে তারা নির্বাচন করা শুরু করে, 11-র পর 16-তে মাত্র 3টি আসন, 3-এর পরে 77 পরেই এবার কিন্তু তারা ম্যাজিক ফিগার ক্রস করে ফেললো। যে কারণে আসলে গেরুয়া শিবিরের উত্থানটি এখন আসলে পর্যালোচনা করার সময় এসেছে। নিশ্চয়ই এই জয়ের পেছনে আসলে কারণগুলো কি, এবং তৃণমূলের হারার পেছনে কারণগুলো কি, এখন নিশ্চয়ই এটি নিয়ে বিশ্লেষণ করা শুরু হবে। তামিম, ইনান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। আলোচনা করছিলাম সহকর্মী ওমর ইনানের সঙ্গে ভারতের বিধানসভা নির্বাচন নিয়ে।